এখন মার্কেটে যে অবস্থা তা নিশ্চয়ই আপনাদের সকলেই জানা। তো যদি আপনার ফোনের সত্যি খুব প্রয়োজন না হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ফোন অ্যাটলিস্ট এখন না নেওয়ার জন্য। মানে যদি আপনার কাছে কোনো ফোন থেকে থাকে তো যতদিন সেটা চলছে অবশ্যই সেটা চালিয়ে নেওয়ার জন্য। কারণ এখন সত্যিকারের যে মার্কেটের পরিস্থিতি সেক্ষেত্রে এখন হয়তো কিছুদিন সময় লাগবে এটা তুলনাভাবে স্টেবল হতে। যদি আপনি সম্ভব হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন কোনো না কোনো সেলে নেওয়ার জন্য। সেলে কিন্তু তুলনাভাবে একটু মোটামুটি একটু ডিসকাউন্টে ফোনগুলো পাওয়া যায়। বাট যদি আপনার সত্যি এখন রিসেন্ট প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তো কিছু করার নেই, আপনাকে ফোন নিতেই হবে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে 10 থেকে 20 হাজার টাকার মধ্যে এখন কি কি ভালো ভালো ফোন রয়েছে যেগুলো এখন নেওয়া যায় মোটামুটি এইরকম সময় দাঁড়িয়ে। দেখুন 10,000 টাকায় আমি স্যামসংয়ের একটা ফোন রেকমেন্ড করছি, স্যামসংয়ের M07 বা F07। এটা অবশ্যই একটা 5G ফোন নয়, 4G ফোন। এটা সবার আগে আপনার মাথায় রাখা উচিত। এবং এই ফোনটার ক্ষেত্রে আরেকটা যেটা কমজোরি তা হচ্ছে এই ফোনটার ক্ষেত্রে কোনো চার্জার নেই। এবার যদি আপনার বাজেট সত্যি 10,000 টাকা হয়ে থাকে, যদি আপনার বাড়িতে কোনো চার্জার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ফোনটার দিকে যেতে পারেন। কারণ স্যামসংয়ের ফোনের ক্ষেত্রে একটা জিনিস যেটা খুব ভালো এখন স্যামসং পড়ছে তা হচ্ছে ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু স্যামসং লং টার্ম সফটওয়্যার আপডেট দিচ্ছে। যাই হোক এই ফোনটা 6 বছর চলবে কিনা সেই ব্যাপারটা আমি সত্যি জানি না, কিন্তু ফোনটার ক্ষেত্রে আপনি 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেখতে পাবেন, যেটা আর কোনো কোম্পানি দিচ্ছে না। কোনো কোম্পানি ফ্ল্যাগশিপ ফোনে দিচ্ছে না, এই তো অনেক কম দামি ফোন। তো এদিকটা স্যামসাং সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। এবং এইরকম প্রাইস সেগমেন্টে অর্থাৎ 10,000 টাকা প্রাইস সেগমেন্টে প্রায় ম্যাক্সিমাম ফোনে আপনি HD+ ডিসপ্লে দেখতে পাবেন। এইরকম প্রাইস সেগমেন্টে যদি কোনো ফোনে ডায়মেনসিটি প্রসেসর থাকে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 বা এই রেঞ্জের জন্য প্রসেসর থাকে সেক্ষেত্রে সে ফোনটা কিন্তু অবশ্যই ভালো রেকমেন্ডেড। এবং যদি আপনি বাজেট একটু সেক্ষেত্রে বাড়াতে পারেন সেক্ষেত্রে আমি বলবো না যে আপনি অবশ্যই বাজেটটা বাড়ান, কারণ বাজেট কিন্তু যাদের এই 10-12 হাজার টাকা টার্গেট হয়ে থাকে, 10,000 টাকার অ্যাপ্রক্স আশপাশ টার্গেট হয়ে থাকে তাদের কিন্তু এই বাজেটটা খুবই টাইট বাজেট। তা আপনার জন্য 10,000 টাকার ফোন যদি আপনি এখানে 11,000 টাকা নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি জানি যে একটু প্রবলেম হবেই। হ্যাঁ, যদি আপনার 10,000 টাকা বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো স্যামসংয়ের এই ফোনটা আপনি নিতে পারেন। আদারওয়াইজ স্যামসংয়ের F06 বা M06 আপনি দেখতে পারেন। এটা কিন্তু 5G ফোন এবং M07 বা M06 এর থেকে একটু বেটার এক্সপিরিয়েন্স হবে আপনার। এবং যদি আপনার 5G প্রায়োরিটি না হয়ে থাকে অর্থাৎ একেবারে নর্মাল ইউজার্স যারা ফার্স্ট টাইম কোনো স্মার্টফোন ইউজ করছে সেই সব ইউজার্সের জন্য আপনি কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন। কারণ আমি এই ফোনটা আমার প্যারেন্টকে দিয়েছি, এখন অবধি ভালোই চলছে। তো আপনি চাইলে কিন্তু এই ফোনটা নিতে পারেন। এবং এই ফোনটার একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, যদি না দেখে থাকেন গিয়ে দেখে নেবেন। এবং আর 3টে ফোন আমি রেকমেন্ড করছি লাভার তরফ থেকে, কারণ এইরকম প্রাইস সেগমেন্টে আমি দেখলাম যে এই লাভার এই ফোনগুলো কিন্তু একমাত্র এরকম প্রাইস সেগমেন্টে রয়েছে। আদারওয়াইজ সেরকম কোনো ভালো ফোন আমার চোখে পড়ছে না। তবে লাভার এই ফোনটা কিন্তু রিসেন্টলি আনঅ্যাভেলেবল রয়েছে। তবে কিছুদিন আগে আমি দেখেছিলাম ফোনটা কিন্তু অ্যাভেলেবল দেখাচ্ছিল। যাই হোক এখন ভিডিওটা আমি যখন শ্যুট করছি তখন এই ফোনটা কিন্তু আনঅ্যাভেলেবল রয়েছে। তো আপনি চেক করে নিতে পারেন পরে কখনো। ফোনটা কিন্তু ভালো ফোন। তা হচ্ছে লাভা স্ট্রোম লাইট 5G, লাভা স্ট্রোম প্লে 5G, লাভা বোল্ড N1 5G। এই 3টে কিন্তু 5G ফোন। এবং অবভিয়াসলি 3টে ফোনের ক্ষেত্রে আপনি HD+ ডিসপ্লে দেখতে পাবেন। আর লাভা বোল্ড N1 5G থেকে লাভা স্ট্রোম 5G বা লাভা স্ট্রোম লাইট 5G কিন্তু বেটার ফোন। তার কারণ এই দুটো ফোনে কিন্তু মিডিয়াটেক একটা প্রসেসর রয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি একটাতে 6300, তার লাভা স্ট্রোম লাইটে আপনি পাবেন 6300, আর লাভা স্ট্রোম প্লেতে রয়েছে 7060। এটা কিন্তু আরও একটু বেটার প্রসেসর 6300 থেকে। বোল্ট N1 যেটা এই ফোনটার ক্ষেত্রে রয়েছে ইউনেস্কো প্রসেসর, ইউনেস্কো T765 সম্ভবত এটা হবে। এই প্রাইস সেগমেন্টে আমার মনে হয় এই কটা ফোনই শুধুমাত্র রয়ে গেছে। তার মধ্যে আবার লাভা ফোনগুলো কিন্তু আমি এখন কারেন্টলি আনঅ্যাভেলেবল দেখছি। যদি আপনার 10,000 টাকাই একেবারে বাজেট হয়ে থাকে, যদি আপনি একটু না বাড়াতে পারেন সেক্ষেত্রে স্যামসংয়ের আপনার জন্য ওই 4G ফোনটাই একমাত্র চয়েস থেকে যায়। এবার যদি বাজেটটা একটু বাড়িয়ে 15,000 টাকা অব্দি আপনার বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য 3-4টে ফোন রয়েছে। একটা জিনিস আপনাকে বলি যে 15,000 টাকা প্রাইস সেগমেন্টে আপনি কী কী জিনিস এক্সপেক্ট করা উচিত। অ্যাটলিস্ট ফুল HD+ ডিসপ্লে আমার মনে হয় যে 15,000 টাকা আপনি দিচ্ছেন মানে আপনার নেওয়া উচিত। আর সেক্ষেত্রে অ্যামোলেড পেলে ভালো, না হলে অ্যাটলিস্ট IPS LCD ডিসপ্লে অবশ্যই রিকোয়ারমেন্ট রয়েছে। তো আমাদের এই চাহিদাগুলো পূরণ করছে পোকোর একটা ফোন, তা হচ্ছে পোকো M7 প্লাস। ফুল HD+ একটা IPS LCD ডিসপ্লে দিয়ে এসছে এবং এতে রয়েছে কোয়ালকামের প্রসেসর, কোয়ালকাম 6S Gen 3, যেটা কিন্তু খুব একটা খারাপ না। প্রাইস অনুপাতে বলবো যে খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো। তবে ফোনটার আরেকটা যেটা পজিটিভ সাইড তা হচ্ছে ফোনটা কিন্তু 7000 mAh ব্যাটারি রয়েছে এবং সেই সাথে রয়েছে 33 ওয়াটের চার্জার। এবং নেগেটিভ কথা বললে তা হচ্ছে এই ফোনটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন IPS LCD ডিসপ্লে, যেটা আমার লিস্টে যে বাকি যে দুটো ফোন রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যামোলেড রয়েছিল, এটার ক্ষেত্রে IPS ডিসপ্লে রয়েছে। এবং আরেকটা যেটা কমজোরি আমার মনে হয় ফোনটার ক্ষেত্রে তা হচ্ছে ফোনটার ক্যামেরা কিন্তু একটু দুর্বল, অর্থাৎ 50 মেগাপিক্সেলের মেন সেন্সার রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে। তবে আউটপুটের ক্ষেত্রে এই ক্যামেরার ক্ষেত্রে আউটপুট আমার মনে হচ্ছে একটু এভারেজ কোয়ালিটি। এবার এই প্রাইস সেগমেন্টে আর যে দুটো ফোন রয়েছে তা হচ্ছে স্যামসংয়ের তরফ থেকে স্যামসাং M17 বা F17। দেখুন স্যামসাং M17 বা F17 এর ক্ষেত্রে একটা আমার বলার যে স্যামসাংয়ের F17 বা M17 এর একটা 4GB ভেরিয়েন্টও কিন্তু রয়েছে। যদি আপনি একটু লং টার্ম ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে 4GB জায়গায় যদি আপনি 6GB ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে একটু তুলনামূলকভাবে বেটার। কারণ সত্যি কথা বলতে কি 4GB ভেরিয়েন্ট এত লং টাইম ইউজের ক্ষেত্রে একটু আপনাকে ভবিষ্যতে গিয়ে একটু সমস্যায় ফেলতে পারে। তো স্যামসাংয়ের ফোনটার ক্ষেত্রে পজিটিভ যে সাইড তা হচ্ছে এতে রয়েছে ফুল HD+ একটা অ্যামোলেড ডিসপ্লে
এবং আরেকটা যে পজিটিভ সাইড তা হচ্ছে এতে লং টার্ম সফটওয়্যার আপডেট আপনি পাবেন। এবং থার্ড যে পয়েন্ট, এইটার ভালো যে পয়েন্ট তা হচ্ছে এতে ক্যামেরা কোয়ালিটি কিন্তু পোকো M7 প্লাসের থেকে বেটার। এবং নেগেটিভের কথা বললে সবার আগে এই ফোনটার ক্ষেত্রে নেগেটিভ কথা যে বলতে হয় তা হচ্ছে স্যামসং ফোন মানে চার্জার নেই বক্সে। এরকম প্রাইস সেগমেন্টে এর আগের ফোনটার ক্ষেত্রে আমি বললাম যে এরকম প্রাইস সেগমেন্টে স্যামসং কিন্তু অবশ্যই চার্জার দেওয়া উচিত। 5000 mAh যে স্ট্যান্ডার্ড ব্যাটারি রয়েছে স্যামসং কিন্তু এই ব্যাটারি সেগমেন্টে একটু আপডেট করা উচিত, কারণ এই 5000 mAh ব্যাটারিটা অনেক দিন স্যামসং চালাচ্ছে, 5000 বা 6000 একটু বেটার এমএএইচ ব্যাটারি স্যামসং কিন্তু ব্যবহার করা উচিত। এবং এরও থার্ড যে খারাপ পয়েন্ট তা হচ্ছে এতে এক্সিনোস প্রসেসর রয়েছে। সত্যি বলতে কিন্তু সবচেয়ে খারাপ যে দিক স্যামসং এর তা হচ্ছে এই এক্সিনোস প্রসেসর। এতে রয়েছে এক্সিনোস 1380, যেটা কিন্তু একটু লং টার্ম ইউজের ক্ষেত্রে আমার মনে হয় একটু সন্দেহ রয়েছে, কারণ আমি এক্সিনোস প্রসেসর একটা ফোন ব্যবহার করছি। আমার কাছে স্যামসং M35 ফোনটা রয়েছে। এই ফোনটা কিন্তু একটু হেভি ইউজ করলে বা নর্মাল ইউজ করলেও কিন্তু আমি দেখেছি যে হিট হয়, ভালো পরিমাণ হিট হয়। তো এক্সিনোস প্রসেসর আপনি একটু যদি হেভি ইউজার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক্সিনোস প্রসেসর দেওয়া ফোন নাও নিতে পারেন। থার্ড যে ফোন তা হচ্ছে লাভা বোল্ড N2। এবার লাভার এই ফোনটাও আমি দেখলাম যে রিসেন্টলি আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, বাট এই ফোনটা কিন্তু স্পেসিফিকেশন খুব ভালো, অর্থাৎ 15,000 টাকায় ফোনটা যে স্পেসিফিকেশন দিচ্ছে তা কিন্তু সত্যি অ্যাগ্রেসিভ স্পেসিফিকেশন। তা হচ্ছে এতে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 7060 রয়েছে, যেটা কিন্তু মানে ডায়মেনসিটি 6300 বা 6400 থেকে কিন্তু বেটার রয়েছে। এবং সেই সাথে রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ, যেটাও কিন্তু এই প্রাইস সেগমেন্টে সত্যি খুব কমই ফোনে দেখা যায়, কারণ অনেক 20-22 হাজার টাকার অনেক ফোনেও কিন্তু মানে 30,000 টাকাও অনেক ফোনে কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ থাকে না। এটা ক্ষেত্রে একটা পজিটিভ সাইড। এবং এতে রয়েছে 5000 ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। 33 ওয়াটের চার্জার ব্যাপারটা খুব ভালো হলেও 5000 ব্যাটারি কিন্তু এখনকার দিনে একটু কম বলে মনে হয়। অ্যাটলিস্ট 6000 mAh ব্যাটারি বা তার থেকে একটু বড় ব্যাটারি হলে এখন ভালো। এবং লাভার ফোনটার ক্ষেত্রে যে জিনিসটা বলতে হয় তা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো পাবেন না। লাভার ইমেজ প্রসেসিং কিন্তু আরও অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। তো ইমেজ অ্যাটলিস্ট এভারেজ ধরে চলতে পারেন। আরেকটা জিনিস যেটা বলা তা হচ্ছে এভারেজ সফটওয়্যার এক্সপিরিয়েন্স হবে এই ফোনটার ক্ষেত্রে। আপনার মানে খুব আহামরি কিছু সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনার হবে না, বাট যদি আপনি একেবারে নর্মাল ইউজার্স হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার জন্য কোনো অসুবিধা নাও হতে পারে। এবার যদি আপনি একটু বাজেটটা বাড়াতে পারেন সেক্ষেত্রে 20,000 টাকা প্রাইস সেগমেন্টে, দেখুন 20,000 টাকা প্রাইস সেগমেন্টে আমার যেটা মনে হয় যে কিছু কিছু জিনিস আপনার অবশ্যই দেখা উচিত। তা হচ্ছে অ্যাটলিস্ট অ্যামোলেড ডিসপ্লে হওয়া উচিত, আর মিনিমাম মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 বা 7400 বা 6 Gen 4 এইরকম ক্যাটাগরির যে প্রসেসরগুলো রয়েছে অ্যাটলিস্ট সেগুলোর দিকে যাওয়া উচিত। এইগুলো আমাদের পূরণ করতে পারতো। তা হচ্ছে আগের বছরে দুটো খুব ভালো টপ রেকমেন্ডেড ফোন ছিল, যেটা কিনা CMA Phone 2 Pro এবং Oppo K13। এই দুটো ফোনই কিন্তু এখন রিসেন্টলি আনঅ্যাভেলেবল রয়েছে মার্কেটে। না, Oppo K13 ফোনটা কিন্তু আনঅ্যাভেলেবল না, এর প্রাইসটা খুব হাই, অর্থাৎ এটা 22-23 হাজার টাকা প্রাইস দেখাচ্ছে। তো আমি আপনাকে বলবো যে যদি আপনার লোকেশন এটা অ্যাভেলেবল দেখায় বা যদি আপনি 20,000 টাকার আশেপাশে এই ফোনটা পান বা ম্যাক্সিমাম 21,000 টাকা এই দুটো ফোনের মধ্যে কোনো ফোন পেয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জন্য দুটো ফোন খুব ভালো রেকমেন্ডেড ফোন, মানে খুব ভালো অপশন হতে পারে। বাট 20,000 টাকার উপরে বা 21,000 টাকার উপরে এই ফোনগুলো একটু হাইলি প্রাইস বলে মনে হয়, তো আপনি দেখতে পারেন। তো যাই হোক, এই দুটো ফোন ছাড়াও আমাদের লিস্টের প্রথমে যে ফোনটা রয়েছে, যেটা এখন মার্কেটে রয়েছে তার কথা বলি, রিয়েলমি P4 যে ফোনটা, এই ফোনটা কিন্তু এই প্রাইসে একটা ভালো রেকমেন্ডেড ফোন হবে। প্রায় 19,000 টাকা দাম এই ফোনটার, 6128 ভ্যারিয়েন্টের। তো 6128 ভ্যারিয়েন্ট কিন্তু এনাফ এই সময় দাঁড়িয়ে। তো এই ফোনটার ক্ষেত্রে রয়েছে কিন্তু ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং সেই সাথে ফোনটার ক্ষেত্রে একটা পজিটিভ সাইড যেটা তা হচ্ছে এতে কিন্তু 7000 mAh ব্যাটারি দেখতে পাবেন, এবং সেই সাথে ফোনটার ক্ষেত্রে রয়েছে 80 ওয়াটের চার্জার। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ক্যামেরা কিন্তু সেটআপটা ভালো রয়েছে, যদিও ক্যামেরা আউটপুট খুব একটা ভালো না, তবে সেটআপটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সার এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, এবং সেই সাথে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যেটা আমি এখন বললাম যে খারাপের দিকে কথা বললে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না, তবে খুব একটা খারাপ না, তবে যথেষ্ট মানে এই প্রাইস অনুপাতে আমি বলবো যে অনেক ক্যামেরা এর থেকে অনেক বেটার আউটপুট দিতে পারে। এবং সেই সাথে এই ফোনটার ক্ষেত্রে আরেকটা জিনিস সমস্যা, তা হচ্ছে শুধুমাত্র আপনি দুটো মেজর আপডেট দেখতে পাবেন। অর্থাৎ এই ফোনটা কিন্তু Android 15 দিয়ে এসেছিল, এটা ম্যাক্সিমাম Android 18 অবধি যাবে। সেকেন্ড যে ফোন তা হচ্ছে স্যামসং এর তরফ থেকে, স্যামসং এর M36 অথবা F36। তো আমি দেখলাম যে স্যামসং এর কিন্তু M36 ফোনটার দাম একটু তুলনাভাবে কম দেখাচ্ছে F36 এর থেকে। তো অবশ্যই যেটা আপনি কম দামে পাবেন সেটা নিতে পারেন, কারণ এই দুটো ফোন কিন্তু সেম ফোন, হয়তো কিছু রঙের পার্থক্য রয়েছে, বাট আদারওয়াইজ ইন্টারনালি কোনো ডিফারেন্স নেই। স্যামসং এর ফোনটার ক্ষেত্রে মানে যে জন্য আমার এই ফোনটা খুব ভালো লেগেছে তা হচ্ছে এতে আপনি লং টার্ম সফটওয়্যার আপডেট পাবেন, এবং সফটওয়্যার প্রসঙ্গে একটা জিনিস বলতে ভালো, এতে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনার ভালো হবে বাকিগুলো ফোনের থেকে। এবং সেই সাথে ফোনটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এসছে, এবং যথারীতি পাঞ্চ হোল নেই বা যে নচ রয়েছে, এটা একটা অবশ্যই খারাপ দিন, কিন্তু স্যামসং এর ফোন তো এটা মেনে নিতে হয়। এবং নেগেটিভের কথা বললে, যেহেতু স্যামসং এর ফোন চার্জার নেই বক্সে কোনো রকম কোনো, অর্থাৎ আপনাকে বাইরে থেকে চার্জার কিনতে হবে যদি আপনার বাড়িতে চার্জার না থেকে থাকে। এবং এক্সিনোস 1380 চিপসেট রয়েছে এটাতে, যেটাও একটা মাথা খারাপ করা জিনিস। এবং সেই সাথে রয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা এখনকার দিনে একটু কমই বলে মনে হয়। তো এরপরে 3 নম্বর যে ফোনটা আমি রেকমেন্ড করতে চাই তা হচ্ছে মোটোরোলার তরফ থেকে মোটো H60 ফিউশন। এটাও কিন্তু একটা আগের বছর লঞ্চ হওয়া ফোন। তো এই ফোনটার ক্ষেত্রে
সবচেয়ে পজিটিভ সাইড যেটা তা হচ্ছে ফোনটা কিন্তু ক্যামেরা, অর্থাৎ স্টিল ইমেজ কিন্তু খুব ভালো আছে ফোনটার ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে অবশ্যই ফোনটা একটু স্ট্রাগল করে, বাট নর্মাল ইউজার ক্ষেত্রে অর্থাৎ যদি আপনি ফটো তুলতে চান সেক্ষেত্রে ফোনটা কিন্তু ভালো একটা চয়েস এই দামে। যদি এই ফোনটার 8/128 ভেরিয়েন্টের দাম 22-23 হাজার টাকা আশেপাশে, তো আপনি যদি অফারের ক্ষেত্রে এটা পেয়ে যান 20,000 টাকা বা 21,000 টাকা আশেপাশে, তো অবশ্যই একটা ভালো চয়েস। এবং 68 ওয়াটের চার্জার রয়েছে। তবে ব্যাটারির ক্ষেত্রে আপনি কমজোর দেখতে পাবেন, তা হচ্ছে 5500 mAh ব্যাটারি, যেটা একটু কম বলে মনে হয় এখন দাঁড়িয়ে। আরেকটা জিনিস যেটা এই ফোনটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন তা হচ্ছে মাত্র 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আপনি দেখতে পাবেন। তার কারণ এই ফোনটা আগের বছর লঞ্চ হয়েছিল, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 15 দিয়ে ফোনটা লঞ্চ হয়েছিল এবং মাত্র আর 2টো আপডেট আপনি দেখতে পাবেন। তো আপনি দেখলেন যে আমি কিন্তু ম্যাক্সিমাম সব ফোনই আগের বছরের ফোন রেকমেন্ড করলাম, কারণ সত্যি কথা বলতে কি এই বছর যত ফোন আসছে তার একটা ফোনও কিন্তু তার নিজের প্রাইসকে জাস্টিফাই করতে পারছে না। তার কারণ সেটা কোম্পানির দোষ না, কোম্পানি দিতে পারছে না এইরকম একটা সিচুয়েশানে, প্রাইস সিচুয়েশানে। তো আমি আপনাকে বলবো যদি আপনার ফোন নেওয়ারই হয়ে থাকে সেক্ষেত্রে আগের বছরের ফোন নেওয়ার জন্য, সেক্ষেত্রে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি ভ্যালু ফোন মানি হবে এবছরের ফোনের থেকে। তো এবার আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। যদি এই ফোনগুলো বাদে আপনার মনে হয়ে থাকে যে আর অন্য কোনো ফোন এই লিস্টে অ্যাড হতে পারে, যেগুলো আপনার মনে হয় যে সত্যি ভালো ফোন এই প্রাইস সেগমেন্টে, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।